হ্যালো আম্মু। হ্যাঁ আদ্র বলো। এত রাতে বাবা, কোনো সমস্যা? সমস্যা আম্মু, তোমার মেয়ে। কি করেছে ইশরা? আম্মু, ঈশা আমাকে আসতে বলেছে। এখন ফোন দিচ্ছি, ফোন তুলছে না। সে কি, তুমি এখন কোথায়? আম্মু, আমি বাসার নিচে দাঁড়িয়ে আছি। মেয়েটাও না, এত রাতে কেউ কাউকে আসতে বলে? বাবা তুমি দাঁড়াও, আমি আসছি। ঈশ্বর আম্মু এসে দরজা খুলে দিল। আদ্র হেসে ভিতরে ঢুকলো। তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে এসেছি। আদ্র খায়নি। সত্যিটা জানার পর গলা দিয়ে ভাত নামেনি। আদ্র ঈশ্বর রুমে আসতে নিল। পেছন থেকে ঈশ্বর আম্মু বলল, আমি খাবার গরম করছি, খেয়ে তারপর যাও। খাবো না আম্মু, আমি খেয়ে এসেছি। আমায় দেখতে বোকা মনে হয়? খাবার দিচ্ছি, খেয়ে তারপর রুমে যাও। এ নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। ঈশ্বর আম্মু বুঝতে পারছে আদ্র খায়নি। তার চেয়ে বড় কথা হলো ঈশ্বর আম্মু বুঝতে পেরেছে ঈশ্বর আদ্রকে আসতে বলেনি, কারণ ঈশ্বরা আসতে বললে যত রাত হোক না কেন ঈশ্বর অপেক্ষা করত। আর তিনি 11টার দিকে ঈশ্বর রুমে গিয়ে দেখে এসেছিলেন ঈশ্বর ঘুমে। সব মিলিয়ে আদ্র যে মিথ্যা বলেছে এটা একটা ছোট শিশুও বুঝতে পারবে। আদ্র আর কিছু বলেনি। খেয়ে তারপর ঈশ্বর রুমে গেল। আদ্র ঈশ্বরকে রুমে পেল না। বেলকনির দরজা বন্ধ। গেল কোথায়? ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল। আদ্র বুঝতে পারল ঈশ্বর ওয়াশরুমে ছিল। ঈশ্বরকে দেখে আদ্র একটা ধাক্কা খেলো। এত রাতে কেউ গোসল করে? ঈশ্বর আদ্রকে খেয়াল করেনি। খাটের উপর পা ঝুলিয়ে বসলো। চুল দিয়ে পানি পড়ছে, সেদিকে ঈশ্বর কোনো খেয়াল নেই। আচ্ছা, এই শীতের রাতে কে গোসল করে? ঈশ্বর এক ধ্যানে কি যেন ভাবল। ধ্যান ভাঙল ফোনের শব্দে। ফোনের দিকে তাকে একটা মুচকি হাসি দিল। আদ্র অবাক হচ্ছে, এত রাতে ঈশ্বরকে কে ফোন দিতে পারে? আর কার ফোন যে ঈশ্বর হাসছে? ইশরা ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ আন্টি, বিকালে ফোন দিয়েছিল, আমি কথা বলতে পারিনি। আন্টি, আপনিও কি ছোট হয়ে গেলেন? আমি একদম ঠিক আছি, আপনারা নিজের খেয়াল রাখুন। আন্টি, জীবন আমাকে অনেক ট্রিক্স শিখিয়েছে, কিভাবে ভালো থাকতে হয় আর কিভাবে ভালো রাখতে হয়। আন্টি, আপনি ওদের খেয়াল রাখুন, আর আমি কোথাও যাচ্ছি না, আমাদের আবার দেখা হবে। আন্টি, আমিও মিস করি আমার প্রিয় মানুষদের মধ্যে অন্যতম আপনারা। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে দিল। এখনও আদ্রকে দেখতে পায়নি। ঈশা বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভেজা চুল নিয়ে বিছানায় গা হালিয়ে চোখ বন্ধ করে রইল। আদ্র আস্তে আস্তে ঈশার কাছে গেল, যে ঈশার মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রর চোখের পানি গিয়ে ঈশার মুখের উপর পড়ল। হঠাৎ পানি পড়ায় ইশরা উঠতে নিলেই আদ্রর মাথার সাথে বাড়ি খেয়ে ব্যথা পায়। ইশরা আদ্রকে দেখে নড়াচড়া বন্ধ করে দেয়। আই এম সরি। ইশরা চুপ করে আছে, কোনো কথা বলছে না, নিঃশব্দে কাঁদছে। আই এম এক্সট্রিমলি সরি ইশরা। আদ্র ইশরার হাত ধরতে নেয়। ইশরা হাত সরিয়ে নেয়। আদ্র জোর করে ইশরার হাত মুঠোবন্দি করে। আমি তোমায় আঘাত করেছি ইশরা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনি কোনো ভুল করেননি, আমি সব ভুল করেছি, নিজের অবস্থান ভুলে গিয়েছিলাম, আর আপনি শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন আমার অবস্থান কোথায়। প্লিজ ইশরা, আপনার সাথে আমার লেনাদেনা শেষ, আমি আপনার বাবার সম্পত্তি আপনার নামে করিয়ে দিয়েছি, আপনার প্রতিশোধ নিতে সাহায্য করেছি, কথা তো তাই ছিল, প্রতিশোধ নেওয়া হলে আমার রাস্তা দেখে নিব। তোমার সাথে আমার লেনদেনের সম্পর্ক ছিল না। সত্যি কি তাই ছিল না? আমি আপনার মায়ের কথা রাখতে পারিনি, দিতে পারিনি দাদু ভাই দিদুন ভাই, নতুন করে আবার শুরু করে তার আশা পূরণ করুন। আমি তোমার সাথে সব নতুন করে শুরু করতে চাই। পুরনো জিনিস কাউকে বেশি দিন গুছিয়ে রাখতে দেখেছেন? পুরনো হোক বা নতুন, আমি তোমাকে চাই। আমার আপনাকে চাই না,
তুমি কিন্তু এখনো আমার অফিসের এমপ্লয়ি। ছিলাম, এখন নেই। কেন এমন করছো? আমি করছি না, আপনি করছেন। একটা চরিত্রহীন মেয়ের সাথে থাকতে চাচ্ছেন। আদ্র আর কিছু না বলে উঠে দাঁড়ালো। শুভ কামনা রইল নতুন জীবনের জন্য। তারপর যা হলো তা না বললেই নয়। আদ্র ঘুরে গিয়ে পেছন থেকে ইশরাকে জড়িয়ে ধরল। ইশরা আদ্রকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আদ্র ইশরাকে নিয়ে শুয়ে পড়ল। ইশরা হাত পা ছুটছে। আদ্র ইশরার চুলে মুখ ডুবিয়ে, এভাবে শক্তি নষ্ট করো না, ভবিষ্যতে শক্তির প্রয়োজন হবে। প্লিজ ছাড়ুন। আদ্র ইশরার ঘাড়ে মুখ ডুবিয়ে, নড়াচড়া করো না, আমি ঘুমাবো। ইশরা কাঁদছে। আদ্র ইশরাকে নিজের বুকের সাথে চেপে ধরে। আই এম রিয়েলি সরি। আদ্র ইশরার চুলে বিলি কেটে দিচ্ছে, আর ইশরা কেটে কেটে আদ্রর বুক ভাসাচ্ছে। আর আদ্র খুব শক্ত করে ইশরাকে জড়িয়ে ধরল। অনেক দিন পর শান্তি অনুভব করছে। বেশ কিছুক্ষণ পর আদ্র ইশরার দিকে তাকালো। ইশরা ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছে আদ্রকে। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন পর শান্তির ঘুম দিচ্ছে। আদ্র ইশরার কপালে ঠোঁট ছোঁয়ালো। ইশরার ঠোঁটে ছোট চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ইশরা আদ্রকে দেখতে পায়নি। ইশরা ওর মায়ের কাছে গেল, কিন্তু ওর আম্মু ওকে দেখে মুখ ঘুরিয়ে নিল। হলোটা কি, আর উনিই বা কোথায় গেলেন, কিছুই বুঝতে পারছে না। ইশরা ওর আব্বুর কাছে গেল। ওর আব্বু ওকে দেখে একটা হাসি দিল। কি হয়েছে, কি ভাবছো? ভাবছি আম্মুর হলোটা কি। ছাড়ো তো তোমার মায়ের কথা, আসো খেলা দেখি। সেদিনের পর ইশরা দুদিন আদ্রকে দেখেনি। ইশরা আদ্রতার সাথে কথা বলল, সব ঠিকঠাক। আজ একবার আদ্রদের বাসায় যাবে ভাবছে। অনেক দিন হলো আদ্রর আম্মুর সাথে দেখা হয় না। যেই ভাবা সেই কাজ। ইশরা ওই বাসায় গেল। ইশরাকে দেখে আদ্রর আম্মু খুশিতে গদগদ। আশ্চর্য ব্যাপার, আদ্রর রুমে যাওয়ার জন্য গেল, গিয়ে দেখলো রুম বাইরে থেকে লক করা। আদ্রতা সারাদিন বক বক করে মাথা খেলো, কিন্তু ইশরা যখনই আদ্রর কথা জিজ্ঞাসা করলো কোনো না কোনোভাবে চেপে গেল। সারাদিন এ বাসায় ছিল, কিন্তু একবারের জন্য আদ্রকে দেখতে পায়নি। শেষ বিকেলে যখন বাসায় ফিরে আসবে তখন আদ্রর আম্মু ওকে থেকে যেতে না বলে বলল, সাবধানে যেও। কি অদ্ভুত ব্যাপার। ইশরা বেশ বুঝতে পারছে তারা কিছু গোপন করছে ওর থেকে। রিক্সা নিতে ইচ্ছে হলো না, তাই হেঁটে হেঁটে বাসা যাচ্ছিল ইশরা। মাথায় শুধু আদ্রকে নিয়ে ভাবনা চিন্তা। সেদিন রাতে কি বেশি বলে ফেলেছিল ইশরা? কই, তারপর তো আদ্র ইশরাকে জড়িয়ে ধরেছিল। আদ্র কোথায় গেল? কোনো উত্তর মিলল না। বাসায় গেল। আদ্র তার এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে ফেলেছে। চারিদিক সব কিছু স্বাভাবিক, কিন্তু ইশরা নিজেই উদাসীন। হয়তো উদাসীনতা কেটে যেত যদি একবার আদ্রকে দেখতে পেত। ইশরার ভার্সিটি থেকে ফোন এসেছে। প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ইশরা যাবে না। যেখানে মন ভালো নেই সেখানে আলোচনা কিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। প্রায় সপ্তাহখানেক পর ইশরার সাথে আদ্র রাস্তায় দেখা হলো। আদ্র ইশরার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু ইশরা কথা না বলে চলে আসে। এই একমাত্র ব্যক্তি যার জন্য ইশরা বেশি টেনশন করে, আর এই ব্যক্তি ওকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আদ্র ইশরার জন্য ওর বাসার নিচে অপেক্ষা করে, কিন্তু ইশরা উকি দিয়েও দেখে না। ইশরা যেখানে যায় সেখানে ইশরাকে ফলো করতে করতে চলে যায় আদ্র, কিন্তু ইশরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে, যেন আদ্রকে চেনেই না। আদ্রও নাসরবান্দা, ইশরাকে ডিস্টার্ব করে না, কিন্তু ওর পিছু ছাড়ে না। ইশরাকে নিয়ে জেসিয়া মেলায় এসেছে। ইশরা কানের দুল দেখছে। আদ্র পেছন থেকে বলল, এটা সুন্দর না? ইশরা জেসিয়াকে ফেলেই মেলা থেকে চলে এসেছিল। আদ্র গিয়ে ইশরার হাত ধরল। সমস্যা কি আপনার? আমি জানি তো আমি খারাপ। আপনার সমস্যার কারণ আমার চরিত্রের ঠিক নেই। কেন পড়ে আছেন এই চরিত্রহীনা মেয়ের পিছনে? আদ্র ঠাস করে ইশরাকে একটা থাপ্পড় দিল। এই প্রথম আদ্র ইশরাকে থাপ্পড় দিল। হঠাৎ একটা গাড়ি এসে ইশরার সামনে থামে। ইশরা সাইড দিয়ে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে গাড়ি থেকে এক লোক ডাক দেয়, এই যে আপা। ইশরা চুপচাপ হেঁটে যাচ্ছে। আপা শুনছেন? জি বলুন। আপা, এই ঠিকানাটা কোথায়? যদি কষ্ট করে বলতেন উপকার হতো। ইশরা পিছন ঘুরে গাড়ির সামনে গেল। লোকটার হাত থেকে ঠিকানাটা নেওয়ার জন্য হাত বাড়ালেই লোকটা দরজা খুলে ইশরার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। কারা আপনারা? লোকটা বিশ্রী হাসি দিল। বাঁচাও বাঁচাও, প্লিজ হেল্প মি। আর কিছু বলার আগেই পেছন থেকে ইশরার ঘাড়ে কেউ ইঞ্জেকশন পুশ করলো।
জ্ঞান ফেরার পর একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করলো ইশরা। কেউ আছেন? প্লিজ সাহায্য করুন। কোনো সারা শব্দ পাওয়া গেল না। শরীরটা খুব দুর্বল লাগছে। কে এখানে নিয়ে এসেছে? তার উদ্দেশ্য কি? ইশরা এসব কিছু বুঝতে পারছে না। দরজা খোলার শব্দ পেল। ইশরা দরজার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটাকে দেখার জন্য। মানুষটা যখন ইশরার সামনে আসলো তখন ইশরার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। লোকটা আর কেউ নয়, আদ্র। ইশরা ভাবছে হয়তো কিডন্যাপারদের কিছু একটা করে আদ্র এখানে এসেছে। আদ্রকে দেখে ইশরার ইচ্ছে করছে আদ্রকে জড়িয়ে ধরে কাঁদতে। ইশরা তো ভেবেছিল আদ্রকে আর দেখতেই পাবে না। আদ্র ইশরার সামনে হাঁটু গিরে বসলো, তারপর বলতে শুরু করলো। কেন এমনটা করলে? তুমিও তো নিষ্ঠুর কম নও, বুঝতে দাওনি কিছু। জানি আমার কাছে তুমি শিখেছ এই লুকোচুরি খেলা। যদি একটাবার বলতে তাহলে পার হয়ে যেত না এ সময়। কেন টেনে নিয়ে এলে? অতীতে স্মৃতি করে দিলে সম্পর্কটা রহস্যময়। ভালো থাকতে পারিনি আমি তুমিহীন। দাও না আমায় তুমি সময় সীমাহীন। আমার যে তোমায় খুব প্রয়োজন। থাকতে চাই আমি তোমার সাথে জনমভর। জানি আমি ভালো বর নই। থাকবে আমার সাথে এই ভিলেন বরের সাথে? পারবে না আমার ভিলেনগিরি সহ্য করতে? ইশরা কোনো কথা বলছে না, কাঁদছে, খুব কাঁদছে। আদ্র চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি জানি আমার মাঝে ভালো কিছু নেই, কখনো ছিল না। থাকবে আমার সাথে ইশরা? এই ইশরা, প্লিজ বলো না থাকবে আমার সাথে। আমার কখনো প্রেম নিবেদন করা হয়নি, কিভাবে করতে হয় জানি না। এতদিন তো আমায় আনরোম্যান্টিক বলেছি, চেয়ে দেখো আমি কত আনরোম্যান্টিক। ইশরা, ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসবে আমায়? ইশরা মাথা নিচের দিকে দিয়ে কাঁদছে। আদ্র জবাব না পেয়ে উঠে দাঁড়ালো। আদ্র ইশরার হাত পার বাঁধনগুলো টেনে খুলে ফেলল, তারপর হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আপনি খুব খুব খারাপ আদ্র। আপনি একটা বাজে লোক। প্রেম নিবেদন কি হাত পা বেঁধে নিবেদন করতে হয়? জানেন কত ভয় পেয়ে গেছিলাম। এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছি আপনার সাথে আমার আর দেখা হবে না। আপনি সত্যি একটা ভিলেন আদ্র। পশ্চিম দিগন্তে রক্তিম আভা ফুটে উঠেছে। আদ্র হোটেলে ফিরেছে। আপনাদের বলা হয়নি, ইশরাকে কিডন্যাপ আদ্র করেছিল, আর এখন ওরা কক্সবাজার একটা হোটেলে আছে। আদ্র রুমে ঢুকবে তখন দেখলো রুমের দরজা খোলা। আদ্রকে দেখে বোঝা যাচ্ছে ও কেঁদেছে। দরজা খোলা দেখে আদ্র দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ একটাই, ইশরা চলে গেছে। ইশরা পারেনি তার ভিলেন বরকে ভালোবাসতে। আদ্র রুমে ঢুকলো। ইশরা নাইবা ওকে ভালোবাসবে, নাইবা ওর কাছে থাকলো। ইশরার সাথে কাটানো মুহূর্তগুলোই বা কম কিসের? আদ্র চুপচাপ ভূতের মতো বসে আছে। সে যে ইশরাহীন জীবন চায়নি। আচ্ছা, ইশরা গেল কোথায়? এ জানা উচিত। আদ্র উঠে দাঁড়ালো। হঠাৎ করে নজর গেল বারান্দায়। বারান্দায় মোমবাতি জ্বলছে। আদ্র উৎসুক দৃষ্টি নিয়ে বারান্দায় গেল। সেখানে গিয়ে রীতিমতো অবাক হলো আদ্র, কারণ বারান্দায় মোমবাতি দিয়ে সুন্দর করে লেখা ভালোবাসি। তার পাশে একটা মেয়ে বসা। আদ্র এক সেকেন্ড সময় নষ্ট না করে মেয়েটাকে শক্ত করে জাপটে ধরল। মেয়েটা যে তার অক্সিজেন হয়ে গেছে। আরে আমাকে পাউডার বানিয়ে ফেলবেন নাকি? চুপ থাকো, একটা কথাও বলবা না। আমি কি তোমাকে ধরেছি? আমি আমার বউকে ধরেছি। ইশরা মুচকি হেসে আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র ইশরাকে ছেড়ে দিয়ে ইশরার গালে হাত রেখে, সরি, আমি তোমার মনের মতো হতে পারিনি। আমি ভালো বর হতে পারিনি। আমার ভালো বর হওয়া লাগবে না, আমার ভিলেন বর হলেই চলবে। ইশরা, হুম, ভালোবাসি। আমাদের সম্পর্কটাকে ভালোবাসি। তোমার নীরবতাটাকে ভালোবাসি। জানি। আদ্র ইশরাকে কোলে তুলে নিল। আরে আরে কি করছেন? হুশ। আদ্র ইশরাকে হোটেলে ছাদে নিয়ে গেল, তারপর নামিয়ে দিল। ইশরা আদ্রর কাঁধে মাথা রেখে আকাশ দেখছে, আর আদ্র ইশরাকে জড়িয়ে ধরে আছে। একটা গান গাইবে? আমার সাথে
আপনাকেও গাইতে হবে। এই, আপনি থেকে তুমি কবে হব? জানি না। এভাবে উত্তর দিলে আপনি থেকে এই জীবনে তুমিতে যাওয়া হবে না আমার। আদ্রর কথা শুনে ইশরা হাসল। ইশরা, আমাকে তুমি করে বলো। আপনি শব্দটা পরপর লাগে। আমি পারবো না। প্লিজ। আই উইল ট্রাই। এখন চেষ্টা করো, পারবে। ইশরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রর দিকে। চেষ্টা করো, হবে। তু ধুর, হচ্ছে না। আদ্র কিঞ্চিত পরিমাণ রাগ নিয়ে উঠে গেল। ইশরা দৌড়ে গিয়ে আদ্রকে বাধা দিল। তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? আদ্র ইশরাকে জড়িয়ে ধরল। আদ্র পেরেছে শুনতে ইশরার মুখে তুমি বলা ডাক। আমাদের সম্পর্কটা নতুন করে আবার শুরু করা উচিত, তাই না? হুম। ভেবে বলছো? এতে ভাবাভাবির কি আছে? বারে, মনে নেই তোমার? তুমি আমাকে নতুন জীবন শুরু করতে বললে। আম্মুর আশা পূরণ করার জন্য বিয়ে করে দাদা ভাই দিদুন ভাই আনতে বললে। এখন সেগুলো করতে হবে না? যা ফাজিল। দেখব আজ তোমাকে কে বাঁচায়। আদ্র মুসকি মুসকি হাসছে। এতদিন কম কষ্ট তার সহ্য করা হয়নি। আদ্র রুমে গেল। আদ্রর ফোনে অভ্রর একটা মেসেজ এলো। বিছানার উপর পাঞ্জাবি রাখা আছে, রেডি হয়ে লেফট কর্নারের রুমে চলে আসো। আদ্র মুসকি হাসল। ইশরার কিডন্যাপিংয়ে স্বার্থহীনভাবে সাহায্য করেছে অভ্র। অভ্র না থাকলে পুরো প্ল্যানটা হয়তো এত গোছানো ও সুন্দর হতো না। আদ্র বিছানার উপর থেকে পাঞ্জাবিটা নিল। পাঞ্জাবিটা ইশরা কিনে আদ্রকে দেওয়ার জন্য আদ্রতার কাছে রেখেছিল। সময় গড়িয়ে গেছে কিন্তু পাঞ্জাবিটা আর দেওয়া হয়নি। আদ্র রেডি হয়ে সাহেব ভাব নিয়ে লেফট কর্নারের রুমে গেল। রুমটা সুন্দরভাবে সাজিয়েছে অভ্র, যেমনটা ওদের বাসরাতে সাজানো হয়েছিল। আদ্রর নজর পড়ল গ্লাসের নিচে চাপা দেওয়া চিরকুটের উপর। আদ্র চিরকুটটা খুলল। আমার পক্ষ থেকে তোমাদের জন্য ছোট সারপ্রাইজ। এটা ছোট নয় অভ্র, এটা আমাদের জন্য অনেক বড় সারপ্রাইজ অভ্র, অনেক বড়। এটা বোধহয় ফার্স্ট টাইম যেখানে বর বাসার ঘরে বউয়ের জন্য অপেক্ষা করে। অপেক্ষার অবসান ঘটিয়ে ইশরা এলো। ও এতক্ষণ ওয়াশরুমে চুপচাপ ছিল। ইশরাকে দেখে আদ্রর দম বন্ধ হওয়ার উপক্রম হলো, কারণ ইশরা কোনো বেনারসি পরেনি। আদ্র ঢিলে ঢালা একটা শার্ট পরেছে উইদাউট জিন্স। ইশরার অনেক দিনের ইচ্ছে ছিল ওর বরের শার্ট পরবে, এটা আদ্র জানতো, কিন্তু আদ্র জানতো না যে আজই ও ওর ইচ্ছে পূরণ করবে। এখন আমায় কে বাঁচাবে? মেরে ফেলার প্ল্যান করছো নাকি? কি যাতা বলছো? নেপোলিয়ন বলেছিল, তোমরা আমায় একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। ইশরা, আমি তোমাকে বলছি, তুমি আমাকে একটা সুন্দর রাত দাও, আমি তোমাকে সুন্দর এক ফুটফুটে সন্তান দেব। ইশরা, দিবে তো? বিনিময়ে ইশরা একটা মিষ্টি হাসি দিল। আদ্রের মনে হলো ও জবাব পেয়ে গেছে। ও ইশরাকে কোলে তুলে নিল। ইশরা, জানো আমাদের সম্পর্কের ভিত্তি কী হবে? ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা। অতঃপর ওদের অপেক্ষার প্রহর শেষ হলো। এতদিনের মান অভিমানের পাল্লা শেষ হলো। দুজনের সম্পর্কের নতুন গণ্ডিতে পা দিল, যেখানে শুধুই ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা।